আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঘরটা আবার ভারী হয়ে গেল। প্রান্তিক সাহেবের খোঁচা মারা কথাগুলো শুনে জায়ান আবারও চুপ করে থাকতে পারল না। এবার এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, চোখে মুখে বিরক্তি আর অভিমান মিশে আছে। বাবা, আমার বউয়ের বিশেষ দিনে আমারও কিছু করণীয় থাকতে পারে। এত বছর তোমরা অনেক পেয়েছো, আমি পাইনি। তাই আমি আজ সময় নিয়েছি। ভালো না লাগলে বড়, আমি আমার বউ নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। আমার বেশি কথা শোনার অভ্যেস নেই। এক নিমিষে পুরো ঘরে জমে গেল নিস্তব্ধতায়, যেন কারোর শ্বাসেরও শব্দ শোনা যাচ্ছিল না। তেয়াসা ভয়ে কুকড়ে গেল। বুকের ভেতর ধকধকানি যেন কান ফাটানো আওয়াজ তুলছিল। চোখ বন্ধ করে ধীর গলায় ফিসফিস করে স্বামীর কানে বলল, কোনো ঝামেলা করবে না, কিন্তু বলে দিচ্ছি এক্ষুনি চুপ করবে। ঠিক তখনই তাওসান সাহেব সুযোগ বুঝে আগুনে ঘি ঢালার মতো মন্তব্য ছুড়ে দিলেন। দেখো বড় ভাই, দেখো কেমন তোমার মুখের উপরেই মুখে মুখে কথা বলছে। তার কথায় ঘরে আবারও শোরগোল উঠল। নাজিম, রায়ান, ইউভি আর আকাশ এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর মুচকি এসে ইউভি তিনজনে কানে কানে ফিসফিস করে বলল, দেখেছিস কেমন আমার শ্বশুর বড়ব্বুর কান ভাঙাচ্ছে? ঠিক তখনই জায়নের ঠোঁটে ফুটে উঠল সেই চেনা বাঁকা হাসি। তার চোখে ভয় নেই, আছে একরাশ দাপটা দৃঢ়তা। দৃঢ় গলায় বলল সে, হ্যাঁ ছোট চাচু, আমি মুখে মুখে কথা বলি, কি করব? বউকে অনেক ভালোবাসি তো, তাই একটু বেশি মুখ চলে। মুহূর্তে সবার চোখ জায়নের দিকে ঘুরে গেল। চারিদিকে নিস্তব্ধ, যেন সময় থেমে গেছে। সবার চোখে মুখে একটাই প্রশ্ন, এই ছেলে কি আর শুধরাবে না কোনোদিন? হঠাৎ জায়ন থেমে এক দীর্ঘশ্বাস নিয়ে আবার বলল, চাচু, কাল সন্ধ্যায় তোমায় বনানীর এক রেস্টুরেন্টে দেখলাম। তোমাদের বন্ধুদের তো আমি চিনি, কিন্তু ওই দুই মহিলাকে আগে কখনো দেখিনি। শব্দগুলো যেন বাজের মতো আঘাত করলো ঘরে। এক নিমিষে তাহসান সাহেবের চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। বুকের ভেতর শ্বাস আটকে এলো। ঘরে নেমে এলো গুমট নীরবতা। আর তখনই শ্রেয়া বেগমের চোখ দুটো অগ্নি শিখার মতো জ্বলে উঠল। তার দৃষ্টি ছুটে গিয়ে আশ্রে পড়ল স্বামীর মুখে। সেই দৃষ্টিতে এমন আগুন যা মুহূর্তে ভস্ম করে দিতে পারে একজন মানুষকে। ঘরে থাকা সবাই বুঝে গেল এবার আর রক্ষা নেই। তাহসান সাহেব মনে মনে কাঁপতে কাঁপতে বিড়বিড় করে উঠলেন, হাই আল্লাহ, আজ তো আমি জবাই হয়ে যাব। কেন যে ওই বদমাস ছেলের জন্য মুখ খুলতে গেলাম। অন্যদিকে ইউভি, নাজিম, রায়ান আর আকাশ আর নিজেদের সামলাতে পারল না। হেসে একে অপরের দিকে তাকালো। আকাশ মুখ বুজে ধীর গলায় ইউভিকে বলল, দেখলে তো ইভি ভাই, তোমার শ্বশুর মৌচাকে ঢিল মেরে কি কাণ্ড ঘটালো। আজ শেষ। বাঁকা হাসি দিয়ে রায়ান বলে উঠল। ঢিল ছুড়লে কামড় তো খেতেই হবে আব্বুকে। ঘরের আবহাওয়া একসঙ্গে রং বদলাতে লাগলো। রাগে ভারী, হাসিতে হালকা, অস্বস্তিতে চেপে ধরা আর রহস্যে টান টান। তিয়াসা জায়নের শার্ট টেনে নিয়ে ধীরে কাপা কণ্ঠে বলল, এই বদমাইশিটা কেন করলে? ছোট আম্মুর দিকে তাকাও, মনে হচ্ছে এক্ষুনি চাচুর জবাই করবে। জায়নের চোখে তখনও খেলা করছে একরাশ দুষ্টুমি। ঠোঁটে সেই চেনা বাঁকা হাসি রেখে সে উত্তর দিল, আমার পেছনে লাগতে আসলে এরকমই হবে। তুই চুপ থাক, কারো কথা ভাবতে হবে না এত। শুধু আমার আর মহারানীর কথা ভাববি, আর ভবিষ্যতে আমাদের ব্লাড লাইনের কথা। বাকিদের তো সবাই আছে বাবার। তিয়াসা গাল লাল হয়ে উঠল লজ্জায় আর রাগে, কিন্তু মুখে কোনো উত্তর দিতে পারল না। পরিস্থিতি ঠিক করতে, টান টান আবহাওয়া ভাঙতে হঠাৎ মেহজাবিন বেগম এগিয়ে এলেন। মাতৃত্ব ভরা হাসি দিয়ে চেষ্টা করলেন পরিস্থিতি সামলাতে। তিয়াসার হাত ধরে কোমল গলায় বললেন, যা আম্মু, রেডি হয়ে আয়, নিজের ঘরে যা দেখ। তোর বড় আব্বু মানে তোর শ্বশুর আব্বু নিজের হাতে তোর বৌমার জন্য বাছাই করে শাড়ি এনেছে। তিয়াসা ধীর পায়ে উপরে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে জায়নের কপালে রাগের ভাঁজ জমে উঠল। বুড়কুচকে সে একবারে গম্ভীর গলায় বলে উঠল, কেন মা, আমার বউয়ের জন্য বাবা কেন শাড়ি কিনবে? আমার বউয়ের শাড়ি আমি কিনবো, আমি দিব। আমার জিনিস আমি ছাড়া আর কেউ কেন কিনবে? এই অপ্রত্যাশিত কথাই ঘরের মধ্যে সবাই যেন হা হয়ে গেল। এক সেকেন্ডের জন্য মনে হলো সময় থেমে গেছে। বনু সাহেব লজ্জে মাথা নিচু করলেন। রুহেনা বেগম তার ছোট জামাইয়ের কাণ্ড দেখে হাসবে না কাঁদবে, মাথায় হাত দেবে বুঝে উঠতে পারছে না। শ্রেয়া বেগম এখনও তাহসান সাহেবের দিকে রুদ্রমুখী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, যা তাহসান সাহেবকে ভয়ে কাঁপিয়ে দিচ্ছে। মেহজাবিন বেগম তাকে রইলেন রাগ আর বিরক্তি দিতে। আবার অননা আরোহী বৃষ্টি মারিয়া তারা মুখ টিপে হেসে ফেল, যেন এই দৃশ্য তাদের কাছে অদ্ভুত মজা লাগছে। কিন্তু প্রান্তিক সাহেব আর চুপ থাকতে পারলেন না।
তার মুখ রাগে লাল হয়ে উঠল, শিরা উপশিরা ফুলে উঠেছে। কপাল চাপড়ে বিরক্তি সুরে গজগজ করে উঠলেন। মেজাবিন, তোমার অপদার্থ ছেলেকে মুখটা বন্ধ করে রাখতে বলো। আমার বৌমাকে আমি কি দেব সেটা ওকে বলতে হবে? কি আজে বাজে কথা এগুলো। যেন কিছু বলার জন্য ঠোঁট খুলো, কিন্তু তার আগে তিয়াশা হাত নেড়ে চোখে ইশারে তাকে থামিয়ে দিল। চোখে মুখে স্পষ্ট বার্তা। একদম চুপ। বইয়ের কথা শুনে আর কিছু বলল না। তিয়াশা ধীর পায়ে উপরে যেতে লাগলো। পেছন পেছন যেন একটু মুচকি হাসি দিয়ে উপরে যেতে লাগলো। ঠিক তখনই পনুশেব গলা চড়িয়ে বলে উঠলেন, তুমিও কি শাড়ি পরবে নাকি যে পেছনে পেছনে যাচ্ছ? এদিকে এসো, বসো। শব্দগুলো শুনে যেমন একেবারে থমকে দাঁড়িয়ে গেল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল, কিন্তু শ্বশুরকে জবাব দেওয়া যাবে না। শুধু দাঁতে দাঁত চেপে নিঃশব্দে সবার দিকে তাকালো। পনয় সাহেবের খোঁচা শুনে চারপাশের পরিবেশ হঠাৎ হালকা হয়ে গেল। অননা, আরোহী, বৃষ্টি আর মারিয়া, ওদের হাসি আর আজকে থামবে না। নাজিম তো জোরে জোরে হেসে ফেলল, কিন্তু জায়নের তীক্ষ্ণ কটমট দৃষ্টি পড়তে তার গলা শুকিয়ে গেল। অমনি মুখ নিচু করে নীরবে বসে রইল, যেন হাসিটাই অপরাধ হয়ে গেছে। এবার পনয় সাহেব আবার বলেন চার মেয়েকে উদ্দেশ্য করে, তোমরাও যাও আম্মু, তোমরাও তৈরি হয়ে এসো। শব্দগুলো এতটাই দৃঢ় অথচ কোমল ছিল যে মেয়েরা কিছু না বলে মাথা নেড়ে উপরে চলে গেল। কিন্তু তাদের পেছন পেছন রায়ান, আকাশ, নাজিম আর ইউভিও নীরবে যেতে লাগলো। ঠিক তখনই হঠাৎ বজ্রপাতের মতো প্রান্তিক সাহেবের গম্ভীর কণ্ঠস্বর আসতে পড়ল, তোমরা কোথায় যাচ্ছ? চারজন একই সাথে থমকে গেল, যেন মাটিতে পেরেক গেঁথে দেওয়া হয়েছে। তাদের চোখে মুখে দ্বিধা, ভয় আর বিভ্রান্তি একসাথে জড়ো হয়ে গেল। আকাশ গিলে গিলে কথা খুঁজে বের করে বলল, বড় বড় মামু, রেডি হতে যাই। কথার মাঝেই তার কণ্ঠস্বর দুর্বল হয়ে গেল, যেন নিজেই নিজের অজুহাত বিশ্বাস করতে পারছে না। প্রান্তিক সাহেব তখন আর কিছু বললেন না, কিন্তু প্রণয় সাহেবের কঠিন দৃষ্টি তাদের বুক কাঁপিয়ে দিল। তিনি ধীরে ধীরে কিন্তু কড়া গলায় বলে উঠলেন, তোমাদের উদ্দেশ্য কি? তৈরি হওয়ার কথা বলছি, এদিকে এসে সবাই বসো। তাওসান সাহেবের কণ্ঠস্বর পেতে ইউবি মনে মনে ভাবছেন, আজ তার আব্বু কি তার শ্বশুরের মুখ দেখেছিল যে এরকম দাজ্জাল শ্বশুর ব্যবহার করছে? শব্দগুলো কানে গিয়ে যেন হাত করা হয়ে গেল। কোনো প্রতিবাদ করার সাহস হলো না কারোর। এক এক করে সবাই এসে সোফায় বসলো। এমনকি একসময় যে যায়ন পেছন পেছন উঠে যেতে চাইছিল, সেও যায়নও মাথা নিচু করে গিয়ে সবার সাথে বসে পড়ল। ঘরের ভেতর চাপা এক নিস্তব্ধতা নেমে এলো। কেউ কোনো কথা বলছে না, শুধু দৃষ্টি আর শ্বাসের শব্দ ভেসে আসছে। ঠিক সেই সময় সবার অজান্তে তাওসান সাহেব ধীরে ধীরে সুরাইয়া বেগমের কাছে গিয়ে দাঁড়ালো। কণ্ঠস্বর প্রায় ফিসফিস ভাঙ্গা গলেই বললেন, রায়নার আম্মু আসলে। কিন্তু কথা শেষটুকু গিলে ফেলতে হলো তাকে, কারণ সুরাইয়া বেগম দাঁতে দাঁত চেপে চোখে মুখে আগুন নিয়ে হঠাৎ নিচু স্বরে ঝড়ের মতো বলে উঠলেন, একবার ঘরে চলেন। বন্ধুর অসুস্থ হয়ে পড়েছিল, তাই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাই না? আজ আপনাকে পাঠাবো হাসপাতালে। এই কথাগুলো শুনেই তাওসান সাহেবের বুক শুকিয়ে গেল, গলা যেন একেবারে আটকে গেল। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল ঘোরের মাঝেই তিনি ভেঙে পড়বেন। এদিকে প্রান্তিক সাহেব আবারও কথা বললেন, এবার জায়নের দিকে তাকিয়ে, নতুন কোম্পানি তো কালকা থেকে শুরু করবে, সেদিকে একটু বেশি করে ধ্যান দাও, আর কোনো কিছু লাগলে বলবে। জান এতক্ষণ পর্যন্ত মাথা নিচু করে বসেছিল। মনে হচ্ছিল চারপাশের সব দৃষ্টি, সব কথা, সব চাপ একসাথে তার গায়ে আসছে পড়বে। কথা বলার জন্য যখন মাথা তুলে বাবার দিকে তাকালো, তখন প্রান্তিক সাহেব যেন নিজের ছেলের দিকে একবার তাকাতেই অবাক হয়ে গেল। না পেরে অপ্রস্তুত হয়ে লজ্জায় একেবারে মুখ ফিরিয়ে নিলেন। লজ্জায় যেন তার চোখ জ্বলে উঠছিল। আর পনয় সাহেব তো গলা খাকারি দিয়ে সেখান থেকে লজ্জায় চলে গেলেন। একেবারে যেন দম বন্ধ হয়ে আসছিল তার, যেন বুঝতে পারছে তার বাবা চাচা এরকম কেন করছে। বুড়কুচকে কোনো কিছু না ভেবেই বলে উঠল, আসলে বাবা, আমি একাই সব সামলে নিয়েছি, আগেও নিয়েছি, তোমরা শুধু কাল উপস্থিত থেকো। এর মধ্যে জায়ন লক্ষ্য করলো নাজিম হাঁ করে জায়নের দিকে তাকিয়ে আছে। আকাশ আর ইউভি মিটমিট করে হাসছে, কিন্তু সেই হাসিতে স্পষ্ট মজা নেওয়ার ছাপ। রায়ান তো মাথায় হাত দিয়ে অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে, কি করে বড় ভাইকে এখান থেকে উঠাবে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না। জায়নের বুকের ভেতর তখন ভয়ানক অস্বস্তি জমে উঠছে।
চারপাশে এইসব দৃষ্টি, এত চাপা হাসি, এত ভৎসনা, এত অস্বস্তি সব মিলিয়ে যেন দম বন্ধ হয়ে আসছে তার। শ্বাস নিতেই কষ্ট হচ্ছে, বুকের ভেতরে ঝড় উঠছে। ঠিক তখনই প্রান্তিক সাহেবের শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর ছুরির মতো নিস্তব্ধতা কেটে দিল। আমার মনে হয় তোমার এখন ফ্রেশ হয়ে আসার দরকার। ফ্রেশ হয়ে এসে কথা বললে ভালো হবে। বাবার কথা শুনে এবার যেন হা হয়ে গেল। ড্রয়িং রুমে তখন নিস্তব্ধতা, রাগ, হাসি, বিরক্তি, লজ্জা সব মিলিয়ে ঘরটা যেন এক বিশাল নাট্যমঞ্চে পরিণত হয়েছে। যেন গটগট করে উপরে গেল, চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে নিজের রুমে দরজা খুলে আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট খুলতে যাবে, তখনই নিজের গলার দিকে আর শার্টের কলারের দিকে নজর পড়তে মাথায় হাত চলে গেল, আর মুখ থেকে বেরোলো একটাই বাক্য, আরে বউ কই তুই? নিজের উপর বিরক্তি হয়ে যেন চোখ মুখ একেবারে লাল হয়ে উঠছিল। অস্থির হাতে নিজের শার্টটা টেনে ছিঁড়ে ফেলার মতো ছুঁড়ে ফেলে দিল বিছানার দিকে। এদিকে আবার বউ রুমে নেই। বউকে চোখের সামনে না দেখলে যেন মাটির তলা থেকে আগুন বেরিয়ে আসে। পা ঠুকতে ঠুকতে খুঁজল ওয়াশরুমে, কিন্তু সেখানে নেই। তৃষ্ণার্ত মনে অদ্ভুত কৌতূহল জেগে উঠল। এক নিমিষেই শুধু ট্রাউজার পরে সোজা তিয়াসার রুমের দিকে এগিয়ে গেল। আজ অবশ্য তার গলা বুক জুড়ে জলজল করছে তিয়াসা দেওয়া চিহ্নগুলো। দাগগুলো যেন শুধু চামড়ায় নয়, হৃদয়ের গভীরে গেঁথে গেছে। মনে হচ্ছিল পুরো পৃথিবী বুঝতে পারছে সে আজ কার ছোঁয়ায় দগ্ধ হয়েছে। তিয়াসার রুমের সামনে দরজার সামনে দাঁড়াতেই দেখতে পেলাম ভেতর থেকে লক করা। হাত দিয়ে জোরে নক করে গলা চড়িয়ে উঠল, বউ তুই কি এই রুমে থাকলে দরজা খোল। আর এই রুমে কি করছিস তুই? এই রুম এখন তোর বাপের বাড়ি। আমার পারমিশন ছাড়া বাপের বাড়ি আসার পারমিশন কে দিল তোকে? কথার সাথে সাথে গলার স্বরে কেঁপে উঠছিল মিষ্টি রাগ, মিষ্টি অভিমান আর অদৃশ্য এক মিশ্রণে। এক নাগারে চেঁচিয়ে যাচ্ছিল জায়ন। হঠাৎই দরজা খুলে গেল, আর সেই মুহূর্তে যেন তার সমস্ত রাগ অভিমান কোথাও মিলিয়ে গেল। চোখ বিস্ফোরিত হয়ে গেল, মুখ হা হয়ে রইল। কি বলতে এসেছিল সব ভুলে গেল। দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে আছে তিয়াসা। অলিভ কালারের নরম জামদানি শাড়ি গায়ে জড়িয়ে আছে। হয়তো এটাই তার শ্বশুরের দেওয়া জন্মদিনের উপহার। সঠিকভাবে শাড়ি গুছিয়ে পরার সুযোগ হয়নি, তবু সে যে কত সুন্দর। সারা ঘর যেন আলোয় ভেসে উঠল সেই উপস্থিতিতে। কপাল কুঁচকে বিরক্তি মেশানো গলায় তিয়াসা বলল, কি হয়েছে? কি চিৎকার কেন করছো এত? যেন দরজার ফ্রেমে হেলান দিল। ঠোঁট কামড়ে বাঁকা হাসি খেলিয়ে চোখের ভিতর ঝড় তুলে বলল, বউ তুই তো ঠিক করে শাড়িই পরিসনি, আমি পরিয়ে দেব। তোর শ্বশুরের চয়েস আছে বলতে হবে। তার চোখে ছিল নিঃশব্দ আগুন, বুকের ভেতর অশান্ত ঝড়। চোখ সরাতে পারল না একটুও। স্বাধীন বউকে যদি সামনে রেখে দেওয়া হয় তাও কম হবে। কিছুটা থেমে আবার বলল, না, আমার বউ অনেক বেশি সুন্দর, তাই বাকি জিনিসও সুন্দর করে দেয়। দেখ তোর ছোঁয়াবে আমি কত সুন্দর হয়ে গেছি। কথার ভেতর গর্ব, আদর, মিষ্টি, নেশা সবই মিশে আছে। তিয়াসার ঠোঁট বাঁকিয়ে তার ছেলের ভঙ্গিতে মুখ ভেঙচিয়ে বলল, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার? সুন্দর না চাই? তুমি যাও তো, রেডি হতে দাও। কথাগুলো ঠাট্টা থাকলো, ভেতর ভেতর সে নিজেই বুঝছিল বুকের ভেতর কেমন ধাক্কা খাচ্ছে। যেন এক চুলও পিছালো না। দরজা সরিয়ে পা রাখলো ভেতরে। তিয়াসা চোখ বড় বড় করে চমকে উঠল। বললাম না যাও, তাহলে এইদিকে এগোচ্ছ কেন? তার চোখের গভীরে আতঙ্কের সাথে এক অচেনা কাঁপন খেলতে লাগলো। চোখে চোখ রেখে যেন বাঁকা হাসি ছুড়ে দিল হুট করে। তাকে টেনে নিল বুকে। দুবাহুর শক্তিতে বাধা পড়ে গেল তিয়াসা। তোর কি হিসাবে আমাকে বুড়ো মনে হয় বেবু? তোর যদি আমাকে বুড়োই মনে হয় তাহলে বুড়োকে সামলাতেই হিমশিম খেয়ে যাস কেন? কথার সাথে সাথে চোখে ঝিলিক, ঠোঁটে নেশা। এক হাতে আলতো করে স্লাইড করতে লাগলো তিয়াসার মুখের ওপর দিয়ে। গালে টলমল নরমতায় ডুবে যাচ্ছিল আঙ্গুল। তিয়াসার ভিতরে ভিতরে কেমন যেন নিঃসংকোচ, অস্থির। মুখ ধরফর করছে, অথচ মুখে জোর করে একটু হাত সরাতে সরাতে বলল, কি করছো এখন? যাও বলছি, রেডি হচ্ছি তো। কিন্তু যেন কানে নিচ্ছে না, বরং আরও কাছে টেনে আনলো কাছে। কণ্ঠের প্রতিটা শব্দে ছিল দাবির আগুন। আমার সামনেই হোক, আমার তো সব দেখা সব জানা। তোর শরীরে কোথায় কি আছে এরপরেও কিসের লজ্জা? তোর জন্য আজ আমার শ্বশুর আর তোর শ্বশুর দুজনের সামনে ইজ্জতের আস্তাগফিরুল্লাহ করে আসলাম, আর তুই এখন। বাক্য শেষ করার আগেই হঠাৎ দরজার আড়াল থেকে ভেসে এলো চাপা হাসি। আর হাসির কণ্ঠে বুঝে গেল এটা আরোহী। যেন বুকের ভিতর ধপ করে আগুন নেমে এলো। চোখ বড় বড় হয়ে গেল। মাথার ভেতর তীব্র ঝড়। আজ সকাল থেকে তার ইজ্জত বারবার যেন পুড়ে যাওয়া ফানুস এর মতো সবার সামনে খসে পড়ছে।
নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল। তারপর উন্মুক্ত শরীরে উফ কি জ্বালা, যেন ইশারায় বলতে চাইছে, ও এখানে কি করছে? কিন্তু তিয়াশা কোনো ইশারায় বোঝার চেষ্টা করলো না, বরং নিজে তখন মজা নিচ্ছে। সুযোগটা লুফে নিয়ে জায়নকে ঘুরিয়ে তার পিঠে হাত রেখে বাইরে ঠেলে দিতে দিতে বলল, কখন থেকে বলছি যাও যাও, শুনোই না? ভাই বউয়ের সামনে রোম্যান্স শুরু করে দিয়েছো। যখন ইচ্ছা যেখানে ইচ্ছা শুরু করে দাও। আর নেক্সট টাইম এরকমভাবে বিনা শার্টে রুমের বাইরে বেরোলে তোমার খবর আছে। এখন নিজের রুমে যাও। বুকের ভিতর গর্জন জমলেও জায়ন একবার পেছনে ঘুরে তিয়াশার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে মুখ ফুলিয়ে জবাব দিল, কি করব, আমার বউ হলো ম্যাগনেট, শুধু আমায় অ্যাট্রাকশন করে। আর এইভাবে বেরোলে কি হবে জান? তিয়াশা গভীর এক নিঃশ্বাস ছাড়ল, মাথা উঁচু করে জায়নের দিকে তাকালো। চোখে এক অদ্ভুত নেশা মাখা আলো, ঠোঁটের কোণে দুষ্টামি। একটু ধীরে ধীরে হাসকি স্বরে বলল, আসলে আমার বরটা একটু বেশি অ্যাট্রাকটিভ। যদি অন্য কেউ নজর দেয় তার জন্য আমি চাই না আমার বর এইভাবে বাইরে বের হোক। একটু থেমে জায়নকে আরো জ্বালানোর জন্য বলে উঠল, বুঝলে ড্যাডি? শব্দগুলো বাজতে জায়নের শরীর জমে গেল, কানের লতি লাল, গাল লাল, বুকের ভেতর কেমন আগুন জ্বলে উঠল। কিন্তু এর আগে তিয়াশা হেসে ঠেলে দিল বাইরে। দরজাটা একেবারে মুখের সামনে ধপ করে বন্ধ করে দিল। জান দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, বুকের ভেতর তোলপাড়, শরীরের জ্বালা, মাথায় ধোয়া। বিরক্তির ভঙ্গিতে মাথায় হাত দিল, একটু রেগেই গম্ভীর স্বরে চিৎকার করে বলে উঠল, সিরিয়াস করে মারতে চাস আমায়, বেয়াদব মহিলা? কোনো জবাব না আসায় ধীরে ধীরে পা বাড়ল নিজের রুমের দিকে। মুখের ভিতর রাগ থাকলেও ঠোঁটের কোণে চাপা এক হাসি লেগেই রইল। আজ আবার হারালো সে, অথচ এই হারাতেই যেন বিজয়ের মিষ্টি স্বাদ লুকিয়ে আছে। এতক্ষণ দরজার আড়ালে দাঁড়ানো ছিল আরোহী। সে আসলে নিজের মতো করে রেডি হতে এই রুমে এসেছিল, কিন্তু জায়ন এভাবে হঠাৎ চলে আসে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। জায়নের কথা শুনে দুজনেই হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। বেবি, ভাইয়া তো সবসময় তোর মধ্যে ডুবে থাকে। হঠাৎ আরোহী হাসতে হাসতে কথাটা তিয়াশার দিকে ছুড়ে দিল। তিয়াশাও অবাক হয়ে এক মুহূর্তে তাকিয়ে রইল, তারপর নিজেকে সামলে আবারও হেসে ফেলল। শাড়ি ঠিক করতে করতে মিষ্টি গলায় বলল, তোর ভাইয়া একটা পাগল, কি নাকি বলছে, ও সব কান থেকে বের করে দিত। কথাটা বলে তিয়াশা থামল, যেন ভেতরে ভেতরে কিছু একটা ভেবে আবারও কপাল কুঁচকে আরোহীর দিকে তাকিয়ে হালকা জোর করেই গম্ভীর স্বরে বলে উঠল, তোর ভাইয়ার দিকে তাকাসনি তো? তিয়াশার গলায় হালকা ভয় মিশেছিল, কিন্তু চোখে এক অদ্ভুত কৌতূহল। আরোহী তো থামার মেয়ে নয়। খিলখিল হেসে সে তিয়াশার কাছে গিয়ে দুহাত দিয়ে ওর মুখটা টেনে নিল। দুষ্টুমি ভঙ্গিতে বলল, আমার বার্থডে গার্ল, আমি শুধু কথা শুনেছি, ওইখান থেকে কিছু দেখার উপায় ছিল? তবে তোমাকে দেখে ঠিকই বুঝতে পারছি সোনা, ভাইয়া সত্যিই অনেক পাগলামি করেছে। এই দুষ্টামি ভরা কথাগুলোতে তিয়াশার মুখ পলকে রাঙ্গা হয়ে উঠল। গাল বেয়ে যেন লজ্জা লাল আভা ছড়িয়ে গেল। সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেল। লাজুক হাসি চেপে একেবারে অন্য প্রসঙ্গে গিয়ে বলল, বেশি কথা না বলে তাড়াতাড়ি চল, বড় আব্বু তো নিচে বসে অপেক্ষা করছে। সত্যি তো, মুহূর্তের জন্য আরোহী ভুলে গেছিল যে সবাই অনেকক্ষণ ধরেই তাদের জন্য অপেক্ষা করছে। আর ঝগড়া ঠাট্টা না বাড়িয়ে এবার সে তাড়াহুড়ো করে রেডি হতে লাগলো। কিছুক্ষণ পর পুরো পরিবার একসাথে ড্রয়িং রুমে জমে গেল। চারপাশে হাসি, কোলাহল, আনন্দের উচ্ছ্বাস, সব মিলিয়ে ঘর ভরে উঠল এক বিশেষ আবেগে। তবুও ভিড়ের মাঝেও এক ঝলক তাকাতেই বোঝা যাচ্ছিল তাহসান সাহেবের মুখটা দেখার মতো। মনে হয় ওনার উপর টাইকুন বয়ে গেছে, যেন ভেতর ভেতর নিজেকে গালি দিচ্ছে। এক এক করে পরিবারের সবাই এগিয়ে এসে তিয়াশার হাতের উপর উপহার তুলে দিল। নানা রঙের মোড়কে মোড়ানো বাক্সগুলো জমে উঠল তার সামনে। তার মুখে হাত রেখে এক একে বড়রা দোয়া করতে লাগলো, আর ছোটরা মিষ্টি খুনসুটি জুড়ে দিল। এই জন্মদিন তিয়াশার কাছে অন্য সব জন্মদিনের থেকে একেবারেই আলাদা, কারণ আজ তার চারপাশে সবাই থাকলেও সবচেয়ে বড় সত্যি হলো তার ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে একদম ঠিক তার পাশে। সেই অদ্ভুত নিরাপত্তা আর আনন্দে বুকের ভেতরটা ভরে উঠছে। চোখের কোণে অজান্তে জমে উঠল স্বপ্নের আলো। কেক কাটার মুহূর্তেই ঘরে হইচই লেগে গেল, করতালি, শুভেচ্ছা, হাসি, সব মিলিয়ে সেই আনন্দের ঝলক যেন পুরো বাসায় ভরে দিল। কেক মুখে তুলে খাওয়ানোর খেলায় ছোট বড় সবে মেতে উঠল। এরপর একে একে নানা রকম খাবার পরিবেশন হতে লাগলো। হাসতে হাসতে খেতে খেতে কখন যে বেলা গড়িয়ে গেল কেউ বুঝতে পারল না।
তবুও ভিড়ের মাঝে তিয়াশার মনে হচ্ছিল আজকের এই জন্মদিনের দিনটা তার জীবনের সবচেয়ে স্পেশাল দিন, কারণ তার হৃদয়ে যে মানুষটিকে এতদিন শুধু নিঃশব্দে অনুভব করেছে, আর সেই মানুষটি তার পাশে দাঁড়িয়ে নীরবে অথচ সবচেয়ে দৃঢ় উপস্থিতিতে। খাওয়া দাওয়া শেষ হতে বাড়ির সামনে ফুলে ভরা বাগানের পাশেই বসার জায়গাটা যেন ছোটদের জন্য একরকম আড্ডার আসরে পরিণত হলো। চারপাশে গরম আলো ঝিকিমিকি করছে, হাওয়ার সাথে ফুলের গন্ধ ভেসে আসছে। সবার চোখে মুখে খাওয়ার আনন্দের রেশ এখনও লেগে আছে। হাসাহাসি, গল্পগুজব সব মিলে মুহূর্তটা যেন একেবারে হালকা আনন্দ। সবার মাঝেই কেবল অনুপস্থিত মারিয়া, কারণ খাওয়া দাওয়া শেষ করে সে তাড়াহুড়ো করে এই বাসা থেকে টিউশনে চলে গেছে। বাকি সবে মিলে গোল হয়ে বসে আছে আকাশ, রায়ান, ইউভি, অনন্যা, বৃষ্টি, আরোহীর কোলে ছোট্ট রেজওয়ান, আরেক পাশে নাজিম, জায়ন, আর একেবারে গা ঘেঁষে একটু সংকোচ মুখ নিচু করে বসে আছে তিয়াশা। আর ঠিক মাঝখানে বসে আছে মহারানী। তিয়াশা যদিও মুখ নিচু, লজ্জায় লাল, তবু তার দুই হাতের একদিকে জায়ন দৃঢ়ভাবে নিজের হাতে নিয়ে বসে আছে। মাঝে মাঝে আঙ্গুলের সাথে আঙ্গুল মেলাচ্ছে, কখনো দুই হাতের মধ্যে নিয়ে আঙ্গুলে টানাটানি করছে। সামনে ভাই বোন আত্মীয় স্বজন থাকলেও জায়নের চোখ যেন দুনিয়ার আর কিছুতে নেই, তার শুধু ছোট্ট বউ। কে কি ভাবলো তাতে তার কিছু যায় আসে না। এর মাঝে আকাশ হেসে উঠে বলল, ভাইয়া আজ আমাদের ভাবির জন্মদিন, একটা ট্রিট দাও ভালো কোনো ক্যাফেতে। আকাশের এই প্রস্তাব শুনে ইউভি, বৃষ্টি আর নাজিম একসাথে হট্টগোল শুরু করে দিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেতে হবে। কেবল রায়ানি সবার মাঝে চুপচাপ বসে আছে, হয়তো তার চোখে মনে ভেসে উঠছে কারোর অনুপস্থিতি। আরোহী আর অনন্যা হাসছে, কিন্তু ওরা কিছু বলার সাহস পাচ্ছে না। তেসা লজ্জায় ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছে, তার বুকের ভেতর দম আটকে যাচ্ছে। চারপাশে তার আপুরা, দুলাভাইরা, বড় ভাইরা বসা, তাদের সামনে এই লোকটার এমন নির্লজ্জ খুনসুটি তাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কতবারই বা ইশারা করছে হাত ছাড়ার জন্য, কিন্তু যেন আরও বেশি জেদি হয়ে হাতের টানাটানি চালিয়ে যাচ্ছে। এবার প্রায় বিরক্ত হয়ে উঠল এই লোকটা যে কতক্ষণ ধরে হাত চেপে বসে আছে। এদিকে আকাশের কথার জবাবে জায়ন শান্ত স্বরে বলে উঠল, ঠিক আছে, তোরা যা, ঘুরে আয়, আমি অনলাইন পেমেন্ট করে দেবো। জায়নের ঠান্ডা স্বর শুনে ইউপি ভুরু কুচকে প্রশ্ন ছুড়ে দিল, আমরা যাব মানে তুমি যাবে না? জায়ন নির্লিপ্ত মুখে জবাব দিল, না, আমরা যাব না, তোরা যা। জায়নের আমরা শব্দ শুনে সবে অবাক হয়ে উঠল। স্পষ্ট বোঝা গেল সে নিজেকে যেমন বোঝাচ্ছে তেমনি তিয়াশাকেও বোঝাতে চাইছে করেছে। অথচ আজ তো তিয়াশার জন্মদিন, যার জন্য সবাই এত প্ল্যান করলো। সেই নায়িকা যদি না যায় তবে কি করে হয়? তিয়াশার বুকের ভেতর যেন এক ঝটকায় বজ্রপাত হলো। তার বড় বড় চোখে রাগে কটমট করে জায়নের দিকে গিয়ে থামলো, আর বৃষ্টি আর আরোহী তো সরাসরি প্রতিবাদ করেই ফেলল। ভাইয়া, এটা কি করে হয়? তোমরাই যদি না চাও তাহলে যাওয়ার কি মানে? জান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে যেন সবার আগ ভাঙানোর চেষ্টা করলো। আরে তোরা আনন্দ কর, আমার কাজ আছে, অনলাইনে মিটিং আছে একটা সন্ধ্যায়। কিন্তু আরোহী কোমল সুরে কাকুতি করে বলল, ভাইয়া অন্তত তিউ যাক। এই কথাটা শুনেই জায়নের চোখে অল্প বিরক্তির ছায়া ভেসে উঠল, যদিও মুখের গাম্ভীর্যে তা কেউ বুঝতে পারল না। তবুও গলাটা ভারী হয়ে গেল। তোমরা যাও বোন, আমি যাচ্ছি না, ওকে দেখ। কথা শেষ করতে পারল না, তার আগে তিয়াশা হঠাৎ এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। চোখে মুখে রাগ, বুকের ভেতর যেন ফেটে যাওয়ার মতো আবেগ গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি এমন ভয়ঙ্কর যে মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই হা করে তাকিয়ে রইল তার দিকে। পাশে থাকা বাস্কেটে রাখা মহারানীও যেন তার মেজাজ বুঝে অকারণে উচ্চবাচ্য শুরু করলো। তিয়াশা গর্জে উঠল, তার কণ্ঠে যেন জমে থাকা সমস্ত অভিমান ছুড়ে দিল। আমি ছোট বাচ্চা, আমাকে দেখে রাখতে হবে কেন? হ্যাঁ, কেন সবসময় এরকম করবে তুমি আমার সঙ্গে? এই করা যাবে না, ওই পরা যাবে না, কোথাও যেতে দেবে না, শাস্তে দেবে না, না তো নিজে যাবে না, না আমায় যেতে দেবে। আমার কি কিছু ইচ্ছা করে না? কেন আর লোকের বউ নেই? বউ তোমার একার আছে, তাই না? সব সময় নিজের ইচ্ছা মতো চালাবে, খবিশের বাচ্চা, ইবলিশ একটা। কথার ঝড়ে ভিজে উঠল তিয়াশার চোখ। মুহূর্তে সে ঘুরে বাসার ভেতরে চলে যেতে লাগলো। তার ভেতরের সমস্ত রাগ, ক্ষোভ, কষ্ট যেন একসাথে বেরিয়ে ফেটে এলো। যেন হকচুকে গেল, যেন মাথার উপর দিয়ে সব কিছু ভেঙে পড়েছে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে টেবিলে সবার উদ্দেশ্যে হড়বড় করে বলে উঠল,
আচ্ছা তোরা প্ল্যান কর, আমরাও যাব। আর সাগরদেরও ডেকে নিস। কথাটা ভেসে এলো সবার কানে, তারপরই তিয়াশার পেছন দৌড়ে ছুটে গেল। তাড়াহুড়োই হাঁপাতে হাঁপাতে বলল। আমার জান বউ, রাগ করে না প্লিজ, আমরাও যাব তো। তিয়াশা থামল না, হেঁটে যেতে যেতে কেবল একবার পিছনে ফিরে তাকালো। চোখের দৃষ্টিটা এত ভয়ঙ্কর, এত তীক্ষ্ণ যেন জাউনের বুক ভেদ করে ছিঁড়ে ফেলবে। তারপর আবার ঘুরে মুখ নিচু করে এগিয়ে যেতে লাগলো। পেছনে বসা সবাই এই দৃশ্য দেখে হেসে হেসে লুটিয়ে পড়ল। নাজিম তো হেসেই বলে উঠল। ওই খবিস রে আমার শালি একমাত্র টাইট দিতে পারে। রায়ান ঠোঁটে হাসি টেনে যোগ করলো। দুলা ভাই, এই যে তুমি শালি বলছো, টিউবাপুরে বড় ভাই শুনলে তোমায় টাইট দিয়ে দেবে। রায়ানের কথা শুনে আবারও আকাশ, ইউভি, অনন্যা, বৃষ্টি আর আরোহী হো হো করে হেসে উঠল। কিন্তু নাজিমের মুখ মুহূর্তেই শুকিয়ে গেল, কারণ রায়ান মিথ্যা বলেনি। অনন্যা ঠাট্টা করে বলল। তবুও দেখলাম বড় ভাইয়া টিউ আপুকে একা যেতে দিল না। আরোহী আবার যোগ করলো। হ্যাঁ, ভাইয়ার নাকি মিটিং, এখন আর মিটিং নাই। রায়ান মনে মনে একটু বাঁকা হাসি টেনে ভাবল। নিজের বউকে অন্য কারোর সঙ্গে কেন পাঠাবে বড় ভাই? আমি হলে আমিও পাঠাতাম না, এই খচ্চরদের সঙ্গে তো মোটেই না। হাসাহাসিতে গোটা আড্ডাটা আবার প্রাণ ফিরে পেল। এদিকে সিঁড়ি পেয়ে হনহন করে উপরে উঠে যাচ্ছে তিয়াশা। তার মুখে রাগের ছাপ, চোখে কান্নার ভেজা রেখা। পেছনে আকুতি মিনতি করতে করতে ছুটছে জায়ন। ড্রয়িং রুমে থেকে এ দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। রুহিনা বেগম দুশ্চিন্তা মুখে মেহজাবিন বেগমকে বলেন। আপা আবার কি হলো গো ওদের? মেহজাবিন বেগম হেসে জবাব দিলেন। আরে মেজো, তুইও না? মেজো আমার রাগ করেছে আর আমার ছেলে এখন মানাচ্ছে, এটাও কি দেখে বুঝিস না? সুরাইয়া বেগম হঠাৎ মুখ টিপে হেসে উঠলেন। সত্যি বড় আপু, জায়নকে এই দেখলে কেউ বলবে যে সে বউ পাগলও হতে পারে। বসার ঘরে এভাবে তিন বেগমের কথাবার্তা চলতে থাকলো। কর্তারা নিজেদের ঘরে আরাম করছে, তাই ড্রয়িং রুমে তাদের উপস্থিতি নেই। এদিকে করিডোর বেয়ে সামনে হাঁটছে তিয়াশা। তার রাগে পুরো মুখটা এখনো গম্ভীর। পিছনে দৌড়ে আসছে জায়ন, গলায় আকুতি মিনতির সুর। জান শোন না, সবসময় এই মুখ ফুলিয়ে নিস কিছু বলেই, এগুলো ঠিক না। তার কণ্ঠে একসাথে অসহায়তা আর ভালোবাসা, যেন পুরো পৃথিবী থেমে গেছে এই করিডোরের সংকীর্ণ আলোর ছায়ার মধ্যে। তিয়াশা মুখ ফুলিয়ে নিজেদের রুমে গিয়ে দরজা লাগাতে যাবে, তখন জায়ন হঠাৎ জোর খাটিয়ে ভেতরে ঢুকে গেল। দরজাটা নিজেই বন্ধ করে ভেতর থেকে লক করে দিল। মুহূর্তেই তিয়াশা অবাক হয়ে পেছন ফিতে জায়ন তাকে কোলে তুলে নিয়ে নরম সোফায় বসে পড়ল। তিয়াশা বিরক্তিতে ফুঁসছে, বুক ওঠানামা করছে রাগে। ছাড়ো, তোমার সব সময় বাড়াবাড়ি ভালো লাগে না আর। তিয়াশা রাগী কণ্ঠে ছুড়ে দিল কথাটা, কিন্তু জায়ন চুপচাপ কোমল দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন চোখের ভিতর দিয়ে কথা বলে যাচ্ছে। তিয়াশার এলোমেলো চুলগুলো কপালে এসে পড়ছিল, সেগুলো আলতো করে সরিয়ে দিয়ে বলল। বললাম তো যাব, তবু রাগ কিসের? তিয়াশার বুকের ভেতর জমে থাকা ক্ষোভ এবার একটু নরম হতে শুরু করলো। চোখ নামিয়ে টান টান করে জায়নের টি শার্ট মুচড়াতে মুচড়াতে আস্তে আস্তে বলল। আমায় ওদের সঙ্গে একা কেন যেতে দিলে না? জায়ন নিঃশ্বাস ফেলে তিয়াশাকে কোলের মধ্যে আরও জাপটে ধরে কণ্ঠটা গম্ভীর করে বলে উঠল। সরি বউ, এমন আবদার করো না যার অনুমতি আমি দেব না। তাতে তুমি রাগ করলেও কিচ্ছু করার নেই, যদি যেতে হয় আমি নিয়ে যাব। এই কথা শুনে তিয়াশার বুক ভারী হয়ে উঠল। সে যেন অসহায় বাচ্চার মতো চোখ বড় করে তাকালো। কণ্ঠটা নরম আর কেঁপে কেঁপে বের হলো। এরকম করো কেন সব সময়? কি হয় গেলে? ওরা তো নিজের মানুষ, তোমার সঙ্গে যাওয়া না যাওয়া সমান। তিয়াশার কথা শুনে জায়নের কপাল কুঁচকে গেল। তিয়াশার গালটা আলতো করে আঙ্গুলে টেনে নিল, তারপর মৃদু অথচ দৃঢ় সুরে বলল। এইসব ইমোশনাল ফেস দেখিয়ে লাভ নেই বউ, তুমি জানো আমি মানবো না। যেতে চাও তো আমার সঙ্গে চলো। কোনো উপায় নেই বুঝে তিয়াশা কেবল কাঁপা কাঁপা হাতে জায়নের বুকে কয়েকটা ছোট কিল মেরে মাথাটা তার বুকের ভেতর ডুবিয়ে দিল। কণ্ঠ কেঁপে গেল, চোখ জলে ভরে উঠল। ভালো লাগে না, তুমি একটা বাঘের বাচ্চা। জায়ন ঠোঁটে মুচকি হাসি নিয়ে তিয়াশার মাথায় হাত বুলিয়ে যেতে লাগলো। এক ধরনের প্রশান্তি ভেসে উঠল তার চেহারায়। কিন্তু ঠিক তখনই দরজা ঠকঠক করে নখ শোনা গেল। দুজনেই চমকে উঠল। জায়ন মুখ ভার করে তিয়াশাকে একটু সরিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখা গেল সামনে রায়ান দাঁড়িয়ে আছে, মুখে হালকা অপ্রস্তুত ভাব।
জায়নের চোখ সংকুচিত হলো, যেন ইশারাতেই বলছে। কি চাই? রায়ান মাথা চুলকাতে চুলকাতে বলল। ভাইয়া, বাইকের চাবিটা একটু দেবে? জায়ন বিস্মিত হয়ে তাকালো। এই ছেলে বাইকের দাবি দিয়ে কি করবে? কথাটা চেপে না রেখেই বলে ফেলল। বাইকের চাবি দিয়ে কি করবি? একটু বাইরে যেতাম। না, একদম না। যদি কোথাও যেতে হয় ড্রাইভার চাচাকে নিয়ে যাও, নয়তো ইউভি বা আকাশকে বলে দিয়ে আসতে। রায়ান কাতর কণ্ঠে মিনতি করলো। ভাইয়া প্লিজ দাও না, পাশেই যাব। জায়ন এবার সন্দেহজনক দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করলো। মেইন রোডে যাবি না তো? না ভাইয়া, গলি দিয়েই যাব, দাও না প্লিজ। জায়ন দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল। যদি কোনো অঘটন ঘটাস চাপকে লাল করে দেব। রায়ান কিছু বলল না, শুধু হেসে ফেল হালকা করে। তারপর জায়ন বলল। ঠিক আছে, দাঁড়া। জায়ন আর কিছু না বলে রুম থেকে চাবি এনে রায়ানের হাতে ধরিয়ে দিল, আর একটাই বাক্য বের হলো। সাবধানে কিন্তু। রায়ান চাবিটা নিয়ে চলে যেতে যেতে বলল। ওকে ভাইয়া। পরন্ত বিকেল, শহরের কোলাহল চারিদিকে, রাস্তায় ব্যস্ত মানুষ, গাড়ির হর্ন, ধুলোবালি উড়ে বেড়াচ্ছে। রাস্তার এক কোণে ছোট্ট একটা চটপটির দোকান, টিনের ছাউনি, ধোয়া উঠছে ভাজার কড়াই থেকে। সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে মারিয়া ও তার টিউশনে কয়েকজন বন্ধু। হাসি ঠাট্টার ভেতর দিয়ে তাদের মুখ উজ্জ্বল। মামা, ঝাল বেশি করে দেবে কিন্তু। মারিয়া এই বলতেই সবাই হো হো করে হেসে উঠল। মারিয়া চঞ্চল চোখে মামার দিকে তাকি হেসে বলল। হ্যাঁ, একটু বেশি করে দিও মামা, যাতে নেক্সট টাইম খাওয়ার কথা ভুলেই যায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো গম্ভীর এক কণ্ঠ। সেই কণ্ঠস্বর শুনে মারিয়ার বুক ধক করে উঠল। সে কণ্ঠ খুব ভালো করেই চেনে। শাকচুন্নি, এখানে কি করিস? চমকে পেছনে ফিতে চোখ পড়ল রায়ানের সঙ্গে। তার চোখে তীব্র রাগ, মুখে গম্ভীরতা, যা দেখে মুহূর্তে মারিয়ার বুক কেঁপে উঠল। মনে মনে বলে উঠল, এই গন্ডারের বাচ্চা এখানে কি করে? মুখ শুকিয়ে গেল, নিজের ভয় ঢেকে কাপা গলায় বলল। চটপটি খাচ্ছিলাম ভাইয়া। মারিয়ার কথা শেষ হতে রায়ানের চেহারা আরো কুঁচকে উঠল। চোখ লালচে হয়ে আছে, যেন রাগে জ্বলে যাচ্ছে। ঠোঁট শক্ত করে চাপা গলায় বলল। ডোন্ট কল মি ভাইয়া। তোকে বোন বানানোর ইচ্ছা অনেক বছর আগেই বস্ত্র বিতরণের বিলিয়ে দিয়েছি। কথাটা শুনে মারিয়ার বুকটা হঠাৎ আঁকড়ে ধরল, মাথা ঘুরে গেল যেন। সে বুঝতে পারছে না রায়ান কি বোঝাচ্ছে, শুধু ভাবছে হয়তো ও তাকে পছন্দ করে না, তাই বোন ভাবতে চায় না। বুকটা হঠাৎ কষ্টে ভারী হয়ে উঠল, তাই দাঁতে দাঁত চেপে গলায় কষ্ট ঢেকে বিরক্তি নিয়ে বলল। তাহলে এখানে থেকে বিদায় হও, এখানে কি করছো? রায়ান মারিয়ার কথাতেই পাত্তা দিল না। দৃষ্টি ঘুরিয়ে এক ঝলক তাকালো তার পাশে দাঁড়ানো দুই ছেলের দিকে। চোখে আগুন জ্বেলে উঠল, ঠোঁট শক্ত করে বলল। ছেলেগুলো কারা? আর আমার কাছে খুব ভালো চটপটি আছে, সেই চটপটি খেতে না চাইলে 1 মিনিটের মধ্যে এখানে যেন তোর ছায়া না দেখি। এই কথায় মারিয়া বিরক্তিতে ফুঁসে উঠল, ঠোঁট কেঁপে গেল। টিউশন ব্যাচে একসঙ্গেই পড়ি, কেন ওকে আমার ছায়া দেখতে হবে না? তুমি বিদায় হও এখান থেকে। রায়ানের মুঠি শক্ত হয়ে গেল, দাঁত চাপা পড়ল, কণ্ঠ ফাট হয়ে উঠল রাগে। কাল থেকে আর টিউশন যেতে হবে না, 51 সেকেন্ড বাকি কিন্তু। মারিয়ার চোখ বড় বড় হয়ে গেল, বিভ্রান্তি আর ক্ষোভ মিলেমিশে বলল। কেন, কিসের জন্য? রায়ান দাঁত চেপে গর্জে উঠল। আমি বলেছি তাই, 43 সেকেন্ড বাকি কিন্তু। মারিয়ার চোখে পানি জমতে লাগলো, আবার রাগও চেপে ধরল। মনে মনে চিৎকার করে উঠতে ইচ্ছে করছিল, তুমি বলার কি? কিন্তু ঠোঁট কাঁপতে কাঁপতে ধীমো গলায় বলল। তুমি বলার কি? একটু আগেও তো বললে তোমার বোন লাগেনি। রায়ানের চোখে আগুন জ্বলছে, গলা নরম না হয়ে বরং আরো শক্ত হলো। তুই ফিউচার লাগিস, বোন লাগিস না, তাই বলেছি। এবার ওঠ, 30 সেকেন্ড বাকি। মারিয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই ছেলে কি বলছে বুঝে উঠতে পারছে না। বুক ধক করে উঠছে, গলাটা শুকিয়ে গেল। কোথায় উঠবো? মারিয়ার প্রশ্ন শুনে রায়ান মনে মনে এক মুহূর্তের জন্য বলল, কোলে ওঠ। ঠোঁটে ক্ষণিকের হাসি এলো, কিন্তু সেটা সে গোপনই করে রাখলো। তারপর উচ্চ গলায় বলল, বেশি না বকে বাইকে ওঠ শাকচুন্নি, 19 সেকেন্ড বাকি কিন্তু, তারপর তোর খবর আছে। সবাই তাকিয়ে আছে, আশেপাশে মানুষের দৃষ্টি জ্বালিয়ে দিচ্ছে মারিয়াকে। গাল লাল হয়ে উঠেছে লজ্জায়, বিরক্তি আর অপমানে বুক কেঁপে উঠল। এরকম করে বললে কেউ উঠবে না, ভালো করে বলা যায় না। রায়নের চোখ এবার চকচক করে উঠল, ঠোঁটে চাপা হাসি এলো। কারো উঠতে হবে না, যার উঠতে হবে তাকেই বলছি। বেবি গার্ল, ক্যান ইউ প্লিজ সিট অন মাই ব্যাক সিট? এর থেকেও ভালো করে বলবো বল, বাট প্রসেস কিন্তু অন্য হবে।
7 সেকেন্ড বাকি কিন্তু, এরপর যা হবে বুঝে নিস। মারিয়া বুঝলো আর উপায় নেই, জানে যদি এখন না ওঠে রায়ান এখানেই দাঁড়িয়ে থাকবে আর সবার চোখ তার দিকে। চল শক্ত করে, চোখ নামি ধীরে ধীরে বাইকে উঠে বসলো, ঠোঁট কেঁপে উঠল। চলো। রায়ান এক তীব্র দৃষ্টি ছুড়ে দিল ওই দুজন ছেলের দিকে। সেই দৃষ্টিতে যেন আগুন ছড়ালো, চোখেই বলে দিল নেক্সট টাইম এই মেয়ের আশেপাশে যেন না দেখি। ছেলেগুলো চুপসে গেল ভয়ে। মারিয়ার বন্ধুরা হাঁ করে তাকিয়ে রইল। রায়ান ঠোঁটে ক্ষণিকের মুচকি হাসি নিয়ে বাইক স্টার্ট দিল। চারপাশে ঝড় তোলার মতো গর্জন তুলে বাইক ছুটে গেল, সাথে তার কিশোরী মারিয়া, যাকে সে কেবল নিজের বলে দাবি করতে চায়। ঘরের ভেতরটা যেন আলো অন্ধকারে খেলায় ভরা। সাদা হালকা লাইটে পুরো রুম উষ্ণ একটা আভা ছড়াচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তিয়াশা বারবার জামা বদল করছে। বিছানার একপাশে গাদা গাদা করে রাখা 3-4টা ড্রেস ছড়ানো। তার আয়নায় তার মুখ স্পষ্ট বিরক্তি, ঠোঁট একটু ফুলিয়ে আছে, চোখে যেন আগুনের ঝিলিক। আমি যাবই না, ভালো লাগে না, এই নিয়ে 4বার ড্রেস চেঞ্জ করলাম। তার কণ্ঠে মেশানো অভিমান। বিছানায় হেলান দিয়ে বসে থাকা জায়ান দৃশ্যটা উপভোগ করছে নিজের মতো করে। তার ঠোঁটে খেলা করছে বাঁকা একটা হাসি, চোখের দৃষ্টিতে গভীরতা, মালিকানার ছাপ স্পষ্ট। কি করব, আমার বউ যা পরে তাতেই সুন্দর লাগে। আমি চাই না আমার বউয়ের দিকে কেউ তাকাক। সে তুই যদি যেতে না চাস তাহলে আমারই ভালো। কথা সুরে হাসি থাকলেও এর ভেতরে লুকিয়ে আছে তার নিজের অধিকারবোধ, যেন সে প্রকাশ্যেই জানিয়ে দিচ্ছে। তিয়াশার গলা পর্যন্ত লাল হয়ে গেছে রাগ আর লজ্জায়। জানে এই মানুষটা একবার যদি সত্যি করে না যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আর কোনো শক্তি নেই যেটা দিয়ে তাকে রাজি করানো যায়। তাই এবার অন্য পথ বেছে নিল। ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এসে দুহাত দিয়ে জায়নের গলা জড়িয়ে ধরল। তার মুখে আদরে পাউট, চোখে ভেজা ভেজা আবেদন। আর চেঞ্জ করতে ইচ্ছা হচ্ছে না, এইটা পরে যাই প্লিজ ড্যাডি। ড্যাডি শব্দটা যখনই শুনে তখনই যেন বজ্রপাতের মতো আঘাত করে জায়নের সারা শরীরে। মুহূর্তে তার ভেতরে অস্থিরতা তৈরি হলো, বুকের ভেতর ধুকপুক শব্দ হয়ে কানে বাজতে লাগলো। দৃষ্টি গভীর হয়ে গেল, শ্বাস দ্রুততর। অমনি তিয়াশাকে নিজের দিকে টেনে নিয়ে জায়ন নিচু গলায় বলে উঠল, একটা শর্ত আছে। তিয়াশার মনে হলো এই লোকের মনের ভেতর কি চলছে সে একদম জানে। বিয়ের পর থেকে প্রতিটা দিনই তার চোখে চোখ রেখেছে, বুঝে গেছে সব ইঙ্গিত। তাই এবার সেও খেলার ছলে তার কলার টেনে নেশালো কণ্ঠে জবাব দিল, কি ড্যাডি? জায়নের চোখে যেন ঝড় নেমে এলো। সে হঠাৎ করে তিয়াশাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল, মুখে কষ্টের ছাপ কিন্তু চোখে প্রচণ্ড দহন। এরকম করিস না বউ প্লিজ, এখন মাথা খারাপ হয়ে যায়। তিয়াশা হেসে ফেলল, চোখে মুখে দুষ্টামি, ঠোঁটে চঞ্চল হাসি। সে জানে কিভাবে জায়নের ধৈর্য নাড়াতে হয়, তাই গলার স্বর নামিয়ে কৌতুকের স্বরে বলল, আরে তুমি শর্তটা বলবে তো কি? জায়ন এবার আর ধরে রাখতে পারল না, আস্তে আস্তে এগিয়ে এসে তার কানের পাশে ঠোঁট নিয়ে গেল। নিঃশ্বাসের উষ্ণতায় তিয়াশার বুকের ভেতর কাঁপুনি ধরল। ভারী গলায় বলল, আজকে রাতেও যেন শুধু ড্যাডি বলা হয়। কথাটা শুনে তিয়াশার শরীর বিদ্যুতের মতো কেঁপে উঠল, গাল মুহূর্তে লাল হয়ে উঠল, চোখে লাজুক ঝিলিক। তবুও নিজেকে সামলাতে হবে, তাই জায়নকে ঠেলে দিয়ে চাপা হাসি কণ্ঠে বলল, সেটা রাতে দেখা যাবে, এখন যাও রেডি হয়ে আসো। জায়নের চোখে ভেসে উঠল তৃপ্তির ছায়া, আর তিয়াশার মুখে লাজুক কিন্তু বিজয়ীর হাসি। দুজনের এই খুনসুটি যেন ঘরে ভরিয়ে তুলল এক অদ্ভুত উষ্ণতায়। রুমের বাইরে হয়তো সবাই অপেক্ষা করছে, কিন্তু এই মুহূর্তে তাদের কাছে পৃথিবীর অন্য কেউ নেই। সবাই গাড়ি থেকে নামতেই যেন আলোর মেলা। 4 তলা জুড়ে বিশাল বিল্ডিং, বাইরের দেওয়ালে কাছের ঝিকিমিকি আর সোনালি আলোয় সাজানো রাজকীয় শোভা। দূর থেকে দেখলেই মনে হয় যেন কোনো আধুনিক প্রাসাদের সামনে এসে দাঁড়ানো। প্রবেশদ্বারের সামনে ফোয়ারার নীলাভ আলোয় পানির ফোঁটা হাওয়ায় নাচছে। দুপাশে সারি সারি ফুল আর মোমবাতির সুগন্ধে বাতাস ভরে উঠেছে। গাড়ির হর্ন, বাইরে মানুষের হাসাহাসি আর চারিদিকের ব্যস্ততা মিশে এক অন্যরকম উৎসবের আবহ তৈরি করলো। জায়ন তিয়াশার হাত ধরে নামলো, যেন এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি নয়। ইভি অনন্যার হাত ধরা, আকাশ আঁকড়ে রেখেছে আরোহীকে। নাজিম এসেছে বৃষ্টির হাত ধরে, আর রেজনকে রেখে আসা হয়েছে বাসায়। অন্যদিকে রায়ন আর মারিয়া এগিয়ে আছে সামনের দিকে, আর সাগর, আহান, পলাশ, জেমস আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সবে মিলে এখন এক মুহূর্তে তৈরি হলো
যা চোখ এড়ানো অসম্ভব। কিন্তু সবার দৃষ্টি তবুও বেশি আটকালো একজোড়া দম্পতির ওপর, জায়ন আর তিয়াশা। তাদের একসাথে দাঁড়ানোতেই যেন অন্যরকম এক জ্যোতি ছড়াচ্ছে। ভেতরে ঢুকতেই স্বয়ংক্রিয় গ্লাসের দরজা খুলে গেল। এক নিমিষে যেন ঢুকে পড়ল বিদেশি কোনো সিনেমার সেটে। মেঝেতে চকচকে সাদা মার্বেল, মাথার উপর ঝলমলে সোনালি ঝাড়বাতি, দেওয়ালে আধুনিক আর্টের ফ্রেমে সাজানো শিল্পকর্ম, সব মিলিয়ে চারপাশে এক জাঁকজমক ছড়িয়ে পড়েছে। সাগর, পলাশ, আহান আর জেমস হাসির মুখে তিয়াশাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো, হাতে উপহার তুলে দিল। টেবিলগুলো ঝিকিমিকি আলোয় ভাসছে, গ্লাসে প্রতিফলিত মোমবাতির শিখা নাচছে যেন। সবাই টেবিলে ঘিরে বসলো, চলছে অর্ডার দেওয়া, হাসাহাসি, খুনছুটি। এই পরিবেশই হঠাৎ তিয়াশা নরম গলায় জায়নের কানে কানে বলল, বর আমি ওয়াশরুম যাব। জায়ন থেমে ধীরে ধীরে বলল, চল আমি যাচ্ছি। তিয়াশা চোখ উল্টে বলল, লেডিস ওয়াশরুম তুমি কি করতে যাবে? আমি একাই যাচ্ছি। জায়ন একটু থেমে গম্ভীরভাবে উত্তর দিল, আচ্ছা আরোহী বা অনুকে নিয়ে যা, একা যেতে হবে না। তিয়াশা আর কথা না বাড়িয়ে আরোহী আর অনন্যাকে নিয়ে গেল। কিন্তু জায়নের মন বসল না। প্রতি মুহূর্তে সে পেছনে ঘুরে তাকাচ্ছে, চোখে অস্থিরতা, যেন তার বুকে এক অজানা অস্বস্তি। সাগর মজা করে বলল, কিরে মামা, ভাবি তো ওয়াশরুমেই গেছে, এত ঘুরপাক খাচ্ছিস কেন? সাগরের কথাই পলাশ যোগ দিল, আরে ভাই, তোর বউকে কেউ নিয়ে যাবে না। মানলাম আমাদের ভাবি অনেক সুন্দরী, চোখে পড়ার মতো। কথাটা শেষ হবার আগেই গর্জে উঠল জায়ন। সে গর্জন শুনে টেবিলের চারপাশে হিম হয়ে গেল। তোদের কতবার বলি, তবুও ভুলে যাস? বলেছি না ওকে নিয়ে একটাও কথা বলবি না। সবার মুখ শুকিয়ে গেল। আন ফিসফিস করে পলাশের কানে জবাব দিল, ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুললি কেন? পলাশ হতভম্ব গলায় উত্তর দিল, ভাই বিশ্বাস কর, ভুলে গেছিলাম। ইভি দ্রুত শান্ত করার চেষ্টা করলো, ভাইয়া প্লিজ শান্ত হও, আর কেউ কিছু বলছে না। কিন্তু জায়নের চোখে রাগ, ঠোঁটে কড়া কথা। নেক্সট টাইম আমার বউ নিয়ে একটা কমেন্ট করবি না, তোদেরও বলছি। পরিবেশ জমাট বাঁধল, হাসাহাসি এক নিমিষে থেমে গেল। তখনই আকাশ মজার ছলে বলল, আরে বড় ভাই, আমাদের বউরাই এত ডেঞ্জারাস? আস্তাগফিরুল্লাহ। আমরা যদি কিছু করি তো আমাদের জানাজা পড়ে যাবে, তুমি টেনশন নিও না। তার কথাই হালকা হাসি ছড়ালো চারপাশে। কিন্তু জায়নের দৃষ্টি তখনও টান টান, বারবার মনে মনে বলছে, এখনো হাসে না কেন ওরা? তিয়াশা ওয়াশরুম থেকে বেরিয়ে টেবিলের দিকে যাচ্ছিল। চারপাশে হালকা আলো, গ্লাসের দেওয়ালে ঝিকমিক করছে রঙিন আলো, নরম সুরের গান ভেসে আসছে, সব কিছু যেন এক আরামদায়ক অনুভূতি দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ একটি ছেলে হাতে কফি নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিল, আর অন্যমনস্ক হয়ে তিয়াশার সঙ্গে ধাক্কা লেগে গেল। মুহূর্তে গরম কফি ঝরে পড়ল তিয়াশার কোমল হাতে। ব্যথার সঙ্গে সঙ্গে তিয়াশার কণ্ঠ কেঁপে উঠল। আরোহী আর অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। তারা ছুটে এসে হাত ধরতে গেলে, কিন্তু তার আগেই ছেলেটি অপরাধবোধে ভরা মুখে তিয়াশার হাত ধরে বলল, সরি ম্যাম, সরি, আমি দেখিনি ম্যাম, আই অ্যাম এক্সট্রিমলি সরি। তার কণ্ঠে আতঙ্ক, অপরাধবোধ। তিয়াশার চোখের কোণে ভিজে উঠেছে ব্যথায়, কিন্তু তবুও শান্ত থাকার চেষ্টা করে তিয়াশা হাত ছাড়াতে ছাড়াতে কষ্ট সামলে বলল, ইটস ওকে ভাইয়া। ছেলেটি যেন নিজেকে ক্ষমা করতে পারছিল না। না না, আমি খুব গিল্টি হচ্ছি ম্যাম। এই বলে সে এক মুহূর্ত দেরি করলো না। তিয়াশার হাত শক্ত করে ধরে ক্যাপে কাউন্টারের দিকে টেনে নিল। পেছন পেছন অনন্যা আর আরোহীও দৌড় দিল। তাদের চোখে স্পষ্ট আতঙ্ক। তিয়াশা বারবার কাঁপা কণ্ঠে বলছিল, ভাইয়া প্লিজ হাতটা ছেড়ে দিন। কিন্তু ছেলেটা কেবল অপরাধবোধে ডুবে গেছে। না না, আইস দিতে হবে এখন। সে দ্রুত বরফ নিয়ে সে তিয়াশার হাতে ডলতে লাগলো। বরফের ঠান্ডা স্পর্শে ব্যথা কিছুটা কমলো। তিয়াশার বুকের ভেতর যেন একটা ভয় কুকড়ে উঠছিল। ছেলেটির দৃষ্টি হঠাৎ স্থির হলো তিয়াশার মুখে, আর সে মুহূর্তে যেন থমকে গেল। তার চোখে বিস্ময় আর মোহ। এদিকে অনন্যা আর আরোহীর শান্ত সুর যেন এক ঝটকায় থেমে গেল। নজর গেল দূর থেকে পদক্ষেপে ঝড়ের বেগে আসছিল জায়ন। তার চোখে আগুন, জোয়ালে শক্তির রেখা, কপালে শিরা স্পষ্ট। চারপাশে মানুষজনও বুঝতে পারছিল কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। অনন্যার ঠোঁট কেঁপে উঠল। সে আতঙ্কে বলে ফেলল, আপু, ভাইয়া। তিয়াশার বুক হঠাৎ ধক করে উঠল। সে মরিয়া হয়ে ছেলেটির হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ছেলেটি যেন এক অদ্ভুত ঘড়িপন্থী, হাত ছাড়ছে না, বরং আরও শক্ত করে ধরে রাখলো। ঠিক তখনই বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ল জায়ন। মুহূর্তেই
ছেলেটিকে এক ঝটকে তিয়াশার থেকে ছাড়িয়ে দিল আর চোখে মুখে ঘুষি বসিয়ে মারতে শুরু করলো। প্রতিটি ঘুষির সঙ্গে যেন ভেতরের আগুন ছড়িয়ে পড়ছিল চারপাশে। জায়নের চিৎকার, তিয়াশার কান্না আর লোকজনের হইচই মিলে পুরো রেস্টুরেন্ট কেঁপে উঠল। তিয়াশা তার হাত আঁকড়ে ধরে থামাতে চাইছে, তার কণ্ঠ কাঁপছে। প্লিজ থামো, এটা অ্যাক্সিডেন্ট ছিল, মেরো না। কিন্তু জায়নের গর্জন গলা ফুঁড়ে বেরিয়ে এলো। তোর বাচ্চা, তুই ওকে ছোঁয়ার সাহস পেলি কোথা থেকে? চারপাশে মানুষ বিস্ময়ে জমে গেছে, কেউ কাছে আসার সাহস পাচ্ছে না। ছেলেটা অসহায়ভাবে কাতরাচ্ছে, তবু জায়নের হাত থামছে না। ইভি ছুটে এসে কপালে হাত দিয়ে দাঁড়ালো। আরুই আর অনন্যা ভয় এক অপরকে আঁকড়ে ধরল। সাগর, আহানা, নাজিম মরিয়া হয়ে জায়নকে ধরে সামলানোর চেষ্টা করলো। জায়নের চোখ তখনও জ্বলছে, সে দাঁতে দাঁত চেপে বলল, ছাড় বলছি, ছাড়। ওর চোখে ছিল কুদৃষ্টি। ওর সাহস কি করে হলো আমার বউয়ের গায়ে হাত দেয়? জায়নের অবস্থা দেখে সাগরের গলা রাগে কেঁপে উঠল। এইটা তোর ঘর না, পাবলিক প্লেস, এরকম করিস না। কঠিন চেষ্টায় বন্ধুরা জায়ানকে টেনে বাইরে নিয়ে গেল। তিয়াশা পেছন পেছন দৌড়ে এলো, চোখ ভিজে গেছে, কণ্ঠ কাঁপছে। সে কাপা হাতে জায়ানের হাত ধরলো, বোঝানোর চেষ্টা করলো ওর কোনো দোষ নেই আমার হাতে। কিন্তু বলতে পারল না। তার আগে জায়ন ঝড়ের মতো নিজেকে সারি তিয়াশার কাছে এগিয়ে এলো, কারণ জায়ন সে ছেলের চোখে দেখেছে তিয়াশাকে নিয়ে মোহ। কপালের শিরা ফুলে উঠেছে, চোখ লালচে আগুনের মতো জ্বলছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সে তিয়াশার মুখ শক্ত করে ধরে কর্কশ গলায় গর্জে উঠল, ওই ছেলেকে ছোঁয়ার অনুমতি কি করে দিস? তোকে বলেছিলাম না পরপুরুষের ছোঁয়া লাগাবি না তোর গায়ে? মনে তো হচ্ছে। চারপাশ থমকে গেছে, চারিদিক থেকে মানুষের ভিড়, তবুও যেন সবাই স্তব্ধ। কেউ সাহস করছে না এক পা এগোনোর। তিয়াশার চোখ ভিজে উঠেছে ভয়ে আর অপমানে। একটু থেমে আবারও বজ্রপাতের মতো কণ্ঠে জায়ন বলে উঠল, আমার সামনে থেকে এখন সর, নইলে আমি কি করব ঠিক নেই। তার গলা কাঁপছে রাগে, বুকের ভেতরে যেন আগুন দাউ দাউ করছে। এরপর হঠাৎ তিয়াশার মুখ ছেড়ে নিজের চুল মুঠি করে ধরে টানতে লাগলো। চারপাশে কোলাহল, কিন্তু তার ভেতরে ঝড় বাইরের সব শব্দকে ঢেকে দিচ্ছে। যেন এই মেয়েটির সামনে দাঁড়ালে আর নিজেকে সামলাতে পারবে না, তাই হনহনিয়ে রাস্তার দিকে বেরিয়ে গেল। নিজেকে এই মুহূর্তে দূরে রাখাই তার একমাত্র উপায়। তিয়াশা ভেঙে পড়া হৃদয়ে কাঁদতে কাঁদতে পেছন পেছন ছুটতে লাগলো। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, তবুও থামছে না। তখনই ইউভি সামনে সে বোনকে থামাতে চাইল, তার কণ্ঠ কাঁপছে চিন্তায়। বনু, কথা শোন, এখন যাস না, ভাইয়া রাগ কমলে নিজেই চলে আসবে। কিন্তু তিয়াশা যেন সবকিছু অস্বীকার করে দিল। কান্না ভেজা মুখ নিয়ে ইভির হাত সরিয়ে দিল, রাস্তার দিকে ছুটল। এদিক ওদিক খেয়াল করলো না, সামনে শুধু জায়নকে খুঁজছিল। তার কণ্ঠ ভাঙ্গা, বুক থেকে উঠে আসছে হাহাকার। শোনো আমার কথাটা। আর বাক্য শেষ করতে পারল না। শেষ হবার আগেই হঠাৎ করে চারপাশ কেঁপে উঠল। ব্যস্ত রাস্তায় চাকা ঘর্ষার তীক্ষ্ণ শব্দ, গাড়ির হর্নের বিকট চিৎকার, আর মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর ধাক্কা। তিয়াশার শরীর ছিটকে পড়ল দূরে, রক্তে ভিজে উঠল রাস্তার পিচ। চারিদিক থেকে হাহাকার উঠল। ইউভি চোখের সামনে এই দৃশ্য দেখে বুক ফেটে চিৎকার করে উঠল। বনু! জায়ন ঠিক তখনই হাঁটতে হাঁটতে কিছুটা দূরে ছিল। হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দে তার নিঃশ্বাস আটকে গেল। সে পিছন ফিরে তাকালো, চোখের সামনে নিজের পৃথিবীটা থমকে যেতে দেখল। রক্তে ভেজা তিয়াশার দেহ মাটিতে পড়ে আছে। জায়নের কানে আর কিছু ঢুকছে না। চারপাশে মানুষ চিৎকার, অনন্যা, আরোহীর কান্না, রায়ন মারিয়ার আর্তনাদ, সব একসাথে কানে বাজছে। তবুও তার মাথায় যেন এক অচেনা ঝড় বইছে। ইউভি ছুটে এসে বোনের রক্তাক্ত দেহ বুকে তুলে নিল। তার কণ্ঠ কেঁপে কেঁপে উঠল, বনু, বনু! কিন্তু জায়নের পা যেন মাটিতে আটকে গেছে। সামনে এগোতে পারছে না। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। বুক ধুক ধুক করছে, শরীর কাঁপছে, আর হঠাৎই তার নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ল। তবু সে কাঁপতে কাঁপতে এগোলো। প্রতিটা পদক্ষেপে বুক ফেটে যাচ্ছে, হাত কাঁপছে, চোখ থেকে বেয়ে পড়ছে পানি। বিশ্বাস করতে পারছে না কিছু। সব কিছু ঝাপসা লাগছে। সব কিছু ধীর পায়ে সেখানে গিয়ে নিচে বসে পড়ল। ইউভির কাছ থেকে জোরে ছিনিয়ে নিল তিয়াশাকে। রক্তে ভেজা মুখটা হাতের তালুতে তুলে ধরে এক পাগলামের হাসি নিয়ে, চোখে পানির ধরা, নাক বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কাপা গলায় ডাকতে লাগলো মুখে, জান, এই জান, জান রে, জান, চোখ খোল, খোল জান। কিন্তু তিয়াশার মৃতদেহ কোনো সাড়া দিল না। তার চোখগুলো যেন গভীর ঘুমে ডুবে আছে।
ঠোঁট নিস্তব্ধ, কোনো শব্দ নেই। এক মুহূর্তের জন্য জায়নের মনে হলো সুমি থেমে গেছে। আকাশ যেন ভেঙে পড়ল জায়নের উপর। চারপাশে রং, শব্দ সব মিলিয়ে অন্ধকারে ডুবে গেল। তিয়াশাকে বুকে চেপে ধরে সে ভয়ঙ্কর আর্তনাদে কেঁদে উঠল। কান্নার সে শব্দ এতটাই হাহাকারময় যে মনে হলো পৃথিবীর বুক ফেটে যাবে। জান, দেখ, আমার বউ চোখ খুলছে না, চোখ খুলতে বল না। চারপাশে ভিড় নির্বাক, কেউ কেউ মুখ ঢেকে কাঁদছে, কেউ আবার চেয়ে আছে অবিশ্বাসে। অনন্যা, আরোহী, মারিয়া, বৃষ্টি, আকাশ, ইউভি ভেঙে পড়েছে কান্নায়। রায়না, নাজিম একে অপরকে আঁকড়ে ধরে হাউমাউ করছে। সাগর আহান নিথর হয়ে দাঁড়িয়ে। জেমসার পলাশ ছুটে গেছে গাড়ি আনতে। তবু জায়নের কণ্ঠ সবচেয়ে করুণ, সবচেয়ে বেদনাদায়ক। জায়নের গলা ছিঁড়ে যাওয়া আর্তনাদ। কেউ গাড়ি নিয়ে আয় প্লিজ, তাড়াতাড়ি। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল, শুধু কান্নার শব্দ গড়িয়ে পড়ছে আকাশ ভেদ করে। ব্যস্ত শহরের রাতের কৃত্রিম হলদে আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। মানুষের ব্যস্ততা এই শহরটাকে যেন এক অন্যরূপ দিতে থাকে রোজ। জীবনের প্রতিটি ছন্দ এক নতুন ধারায় বাঁচতে থাকে, কিন্তু এই জীবনের নতুন ধারা মাঝে মাঝে অন্ধকার নামিয়ে আনে কিছু মানুষের বুকে, হাহাকার করে দেয় প্রতিটি ছন্দে। ও ছন্দ না, বরং চলতে থাকে এক মনের গহীনে দহন। এই ব্যস্ত শহরের বুকে এক স্বামী তার স্ত্রীর জন্য বুক চাপড়ে যাচ্ছে। বুকের ভেতর তখন শুধু ঝড়, অমানসিক এক দহন। নিথর তিয়াশাকে বুকে নিয়ে তার মনে হচ্ছিল বুক ফেটে ভেতরে সব রক্ত বেরিয়ে আসছে। শ্বাস যেন গলায় আটকে যাচ্ছে, তবুও কণ্ঠ চিরে বেরোচ্ছে একটাই আর্তনাদ। জান, জান, চোখ খোল প্লিজ। চারপাশে মানুষের চিৎকার, দৌড়াদৌড়ি, হর্নের শব্দ, কান্না, সব কিছু গুঞ্জনের মতো বাজছে দূরে, কিন্তু জায়নের কানে কিছুই পৌঁছাচ্ছে না। পৃথিবী থেমে গেছে, চারপাশ অন্ধকার, শুধু তার চোখের সামনে রক্তে ভেজা তিয়াশা। জেমস গাড়ি আনতেই সাগর ভাঙ্গা গলায় কাঁপতে কাঁপতে তার কাঁধে ঝাঁকিয়ে উঠল। ভাই, ভাবিকে গাড়িতে ওঠা। এই কথাটা যেন বাজ পড়ার মতো আঘাত করল। মুহূর্তে জায়ন পাগলের মতো লাফিয়ে দাঁড়ালো। কাপা হাত দিয়ে তিয়াশাকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরল। পা দুলতে দুলতে হোঁচট খেতে খেতে ছুটল গাড়ির দিকে। প্রতিটি পদক্ষেপে তার শরীরটা ভেঙে পড়ছে, চোখ ঝাপসা হয়ে আসছে, নাক বেয়ে রক্ত গড়াচ্ছে, কিন্তু সে থামছে না, কারণ তার বুকে আছে তার পুরো পৃথিবী, তার প্রাণ, তার বেঁচে থাকার নিঃশ্বাস, তার প্রণয়ের একমাত্র নারী। বৃষ্টি আর ইউভি ছুটে এসে কাঁদতে কাঁদতে হাত বাড়ালো। ইউভির বুক ফেটে যাচ্ছে বোনকে এভাবে দেখে। ভাঙ্গা গলায় সে কেঁদে উঠল। ভাইয়া, বোনকে আমার কাছে দাও, আমি নিচ্ছি। জায়নের মুখটা তখন লালচে, চোখ দুটো বেয়ে গড়িয়ে পড়ছে পানি, তবুও যেন আগুন জ্বলে উঠল। প্রতিটি শিরা ফেটে ব্যথায় কাঁপছে। হঠাৎ গর্জনের মতো ফেটে বেরোলো তার কণ্ঠ। একদম ছবি না, একবারও না। আমার জান, দেখছিস না আমার কোলে ঘুমোচ্ছে? ওকে আলাদা করতে চাস আমার থেকে? সেই আর্তনাদে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ইউভির চোখে ভয় আর অসহায় কান্না জমে উঠল, তবু তার বুক কেঁপে উঠল বাইরে সেই ভয়ঙ্কর দৃঢ়তায়। সাগর আর জেমস তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে দিল। জায়ন ঝড়ের মতো ভেতরে বসে পড়ল। তিয়াশা মাথাটা কোলে তুলে ধরে বুকের সাথে এমনভাবে চেপে রাখল যেন তাকে এক ফোঁটা বাতাসও ছুঁতে না পারে। রক্তে ভিজে যাচ্ছে জামা, বুক হাত, কিন্তু কিছুই টের পাচ্ছে না সে। ইউভি গিয়ে সামনে বসলো। জেমস কাপ হাতে স্টিয়ারিং ধরতেই জায়ন চিৎকার করে উঠল। তাড়াতাড়ি হসপিটাল চলো, দেরি করলে আমি সব শেষ করে ফেলবো, সব শেষ করে ফেলবো, তাড়াতাড়ি চলো। হাত কাঁপছে জেমসের, তার চোখ ভিজে গেছে পানিতে। কোনোদিন এভাবে ভাঙ্গা জায়নকে দেখেনি সে। তবুও গাড়ি ছুটে চলল রাতের অন্ধকার চিরে। চারপাশের হেডলাইট ছুটে যাচ্ছে, বৃষ্টির ফোঁটায় কাজ ঝাপসা হয়ে আসছে। পেছনে বসে জায়ন পাগলের মতো কান্নায় ভেঙে পড়ছে। বারবার তিয়াশার কপালে চুমু বসিয়ে যাচ্ছে। সে তিয়াশার রক্তে ভেজা মুখটা দুহাতের তালুতে ধরে বারবার ডাকছে, জান, জান, আমার সাথে কথা বল। তার চোখ দিয়ে অশ্রু নেমে আসছে নদীর মতো, কণ্ঠ ছিঁড়ে যাচ্ছে, বুক থেকে প্রতিটি শব্দ বেরোচ্ছে ছিঁড়ে আসা যন্ত্রণার মতো। ইউভি, দেখ তোর বোন কেমন রাগ করে আছে, কথা বলতে চাচ্ছে না। ইউভি আবার কাপা গলায় হাত বাড়িয়ে বলল, ভাইয়া প্লিজ বোনকে আমার কাছে দাও, তুমি ঠিক নেই, ওকে সামলাতে পারবে না। কিন্তু জায়ন যেন কিছুতেই শুনছে না। তার চোখ লালছে, ঠোঁটে কাপা হাসি, পাগলের মতো আবার কান্না মিলিয়ে গেছে একসাথে। সে নিথর তিয়াশার হাত চেপে ধরে কেঁদে হেসে বলল, না,
আমি আমার জানকে দেব না, আমার থেকে আলাদা করতে পারবি না। ইউভি চোখ ভেজা কাতর দৃষ্টি, মুখে ভাষা হারিয়ে ফেলেছে। যেমন আবার ও পাগলের মতো হাসি কান্না মিশিয়ে তিয়াশার হাত ধরে আর্তনাদ করছে। দেখ না, আমার বাচ্চার হাতগুলো কেমন ছোট ছোট, মুখটা কেমন করে রেখেছে, রাগ করেছে আমার উপর। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে বারংবার, গাল ভিজিয়ে বুকের উপর পড়ছে, প্রতিটি শব্দ যেন বুক ছিঁড়ে বেরোচ্ছে। আমার জানের কষ্ট হচ্ছে, আমার বাচ্চা কষ্ট পাচ্ছে, তো তাড়াতাড়ি চলো প্লিজ প্লিজ। হাঁপাচ্ছে, নিঃশ্বাস আটকে আসছে, তবুও কান্না থামছে না। হঠাৎই বুক ফেটে চিৎকার করে কেঁদে উঠল সে। খুব কষ্ট হচ্ছে, আমার জানের অনেক কষ্ট হচ্ছে ওর। এইদিকে পেছনে বৃষ্টি, আরোহী, অনন্যা আর মারিয়া সবাই মিলে নাজিমের গাড়িতে বসে আছে। বাইরে রাত তখন ভয়াবহ বাড়ি, কাছে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। রাস্তার হেডলাইটগুলো অন্ধকার ভেদ করে ঝাপসা আলো ফেলছে। গাড়ি ভেতর শুধু কান্নার শব্দ হাউমাউ করে, বুক ফাটা চিৎকারে ভরে গেছে চারপাশ। বৃষ্টি দু হাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে হঠাৎ মাথা তুলে নাজিমকে চিৎকার করে উঠল, কি গো, তাড়াতাড়ি চালাও, আমার বোনটার কাছে নিয়ে চলো। তার কণ্ঠ যেন মৃত্যুভয় মিশে আছে, চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু জামা ভিজিয়ে দিচ্ছে। কণ্ঠ এতটাই ছিঁড়ে গেছে যেন বুকের ভেতর থেকে ফেটে বেরোচ্ছে আর্তনাদ। অনন্যা ভয়ে কাঁপতে কাঁপতে আরোহীর বুকের ভেতর লুকিয়ে পড়ল, গলাটা ধরে গেছে কান্নায়, তবুও কাঁপা কণ্ঠে বলে উঠল, রুহি আপু, আমার টিউ আপু ঠিক হয়ে যাবে তো? তার প্রশ্ন শুনেই আরোহীর বুকটা চিড়ে গেল। সে চোখের পানি মুছতে মুছতে কাপা হাতে অনন্যার মাথায় হাত বুলিয়ে দিল, গলা ভাঙ্গা কণ্ঠে বলল, ওকে তো ঠিক হতেই হবে বনু, নইলে আমরা যে বেঁচেও মরে যাব। এই কথা বলে আরোহী হঠাৎ মারিয়াকেও জড়িয়ে ধরল। তিনজনের বুক মিশে গেল একসাথে। কান্নার শব্দে গাড়ির ভেতর যেন কেঁপে উঠল। এদিকে অন্য গাড়িতে বসে রায়ান হঠাৎই আর্তনাদ করে উঠল। পলাশের উপর সে গর্জে উঠল, কণ্ঠে রাগ, কষ্ট আর অসহায়তা মিশে। পলাশ ভাই, তাড়াতাড়ি চলো আমার আপুর কাছে, গাড়ির স্পিড বাড়াও। মাত্র বাচ্চা ছেলে এত বড় ভাইয়ের উপর এভাবে চিৎকার করছে, কারণ তার মাথা কাজ করছে না। তার চোখের সামনে ভাসছে শুধু রক্তে ভেজা তার আপুর নিথর দেহ। আকাশ চুপচাপ বসে আছে, তার চোখ স্থির, ঠোঁট শুকনো, কোনো শব্দ বেরোচ্ছে না, কিন্তু ভেতর ভেতরে সে যেন ভেঙে পড়ছে। সে যদি এখন এই ক্যাফে আসার কথাটা না বলতো তাহলে এখন সব স্বাভাবিক থাকতো। নিজের বোনকে এই অবস্থায় দেখে তার শরীর জমে গেছে, মাথা কাজ করছে না। রায়নের এই অস্থিরতা দেখে আহান হঠাৎ এগিয়ে এলো। সে কাঁপা গলায় অশ্রু ভেজা সুরে বলল, শান্ত হ রায়ান, যাচ্ছি তো, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। গাড়ি ভেতরের হাহাকার থামছে না। পলাশ স্টিয়ারিংয়ে হাত শক্ত করে ধরেছে, তার হাত কাঁপছে। সে অসহায় কণ্ঠে গলা ভারী হয়ে উঠে হঠাৎ বলে উঠল, আহান, সাগর, আমাদের জান ঠিক নাই রে, কেমন পাগলের মতো করছিল রে, ভাবির যদি কিছু। এই কথাটা শেষ হওয়ার আগেই আকাশ আর রায়ান হঠাৎ চিৎকার করে উঠল। পলাশ ভাই, আর একটাও শব্দ না। দুজনের চোখেই আগুন, বুক ভরা কান্না, কিন্তু তার থেকেও বেশি রাগ, কারণ তারা জানে জায়ানের কথা নিয়ে কোনো সন্দেহ করা মানেই মৃত্যু। সাগর আর সহ্য করতে পারল না, সে চিৎকার করে উঠল, পলাশ, আর ইউ ম্যাড? ভাবির এই অবস্থা আর তুই এমন কথা বলছিস? খবরদার, জানের সামনে যদি একবারও এসব বলিস ও তোকে মেরেই ফেলবে। তার আগে আমি তোকে আমার হাতে মেরে ফেলবো। আকাশ আর রায়ান হয়তো এই প্রথম তাদের হাস্যরসিক সাগর ভাইকে এতটা গম্ভীর দেখলো, এতটা সিরিয়াস দেখলো। গাড়ির ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো, শুধু বৃষ্টির শব্দ, হামক কান্না আর গাড়ির ইঞ্জিনে গর্জন। কারো মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। গাড়ি দুলছে, রাস্তার পাশে গাছগুলো ভিজে অন্ধকার ছায়ার মতো ছুটে যাচ্ছে। চারপাশে শব্দ মিশে যাচ্ছে কান্নার সাথে। প্রতিটি মুহূর্তে জায়নের শরীর ভেঙে পড়ছে, কিন্তু বুকের ভেতর একটা অদম্য পাগলামি তাকে টেনে নিয়ে যাচ্ছে সামনে, যেন সে নিজেই শেষ হয়ে যাবে, তবুও তিয়াশাকে হাঁটতে দেবে না। সে নিথর তিয়াশাকে শক্ত করে জাপটে ধরে কাপা গলায় ফিস ফিস করছে বারবার, কষ্ট হচ্ছে বাচ্চা, আমার জানের কষ্ট হচ্ছে, আমার জানের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চালাও। গাড়ির ভেতরে শুধু রক্তের গন্ধ, কান্নার শব্দ আর শ্বাসরুদ্ধকর হাহাকার, যেন মৃত্যুর হুঙ্কার দিচ্ছে, তবুও সবাই দৌড়াচ্ছে জীবন বাঁচাতে। পুরো রাত, পুরো পরিবেশ, বৃষ্টি ভেজা রাস্তা, সব কিছু মিলে সেই মুহূর্তটা দাঁড়িয়ে আছে জীবনের সাথে
মৃত্যুর ভয়ঙ্কর দৌড়ে। হঠাৎ করেই চৌধুরী বাড়ির নিস্তব্ধ পরিবেশ চিরে ভেসে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। সে আর্তনাদ যেন বুক ফেটে বেড়াচ্ছে, কর্কশ গলা ভাঙা অশ্রু ভেজা। বড় আপা, মেজো আপা। চিৎকার করতে করতে ভেঙে পড়েছে সুরাইয়া বেগম। তার দু হাত বুকের উপর আশ্রে পড়ছে বারবার, চোখের পানি ভিজে যাচ্ছে আঁচল। সুরাইয়া বেগমের সে আর্তনাদ শুনে রান্নাঘর থেকে তড়িঘড়ি ছুটে এলেন মেহেজাবিন বেগম আর রুহেনা বেগম। এদিকে শোবার ঘর থেকে প্রান্তিক সাহেব আর পনই সাহেব ছুটে এলেন। বড় হল রুমে সবাই একসাথে জমে গেল। বাতাস ভারী হয়ে উঠল এক অজানা আতঙ্কে। মেহেজাবিন হতভম্ব হয়ে ফ্যাকাশে মুখে বলে উঠলেন, এই ছোট, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে?